দর্শক, আমাদের প্রতিযোগীরা আজ একে একে অভিনয় শৈলী উপস্থাপন করছে এই মঞ্চে। এবারে মঞ্চে আসছে রংপুর থেকে ফাইরুজ বাড়ি মালিহা। মালিহা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। তোমাদেরকে বারবার যতবার এই মঞ্চে দেখি ততবার মনে হয় আরো অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে তোমরা প্রতিবার আসছো। আজ ফাইনাল রাউন্ড, এই ফাইনাল রাউন্ডে সেরা 5 জন তোমরা চলে এসেছো। তোমরা প্রত্যেকেই বিজয়ী, তবে তার মধ্যেও যেহেতু প্রতিযোগিতা 1, 2, 3 অবস্থান তো থাকবেই। মালিহা আজ তার সেরা পারফরম্যান্সটি এই মঞ্চে দেখাবে, কেমন? জি, অল দ্য বেস্ট। ইনশাআল্লাহ। মা, মা, আমি বের হব, আমার দেরি হয়ে যাচ্ছে। আজ আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তাই আজকে আমি অনেক খুশি। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় হরা। আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো হৃদয়। মা সকাল সকাল আমার চুল বেঁধে দিচ্ছিলেন আর বলছিলেন, দেখ রিয়া, আজকে কিন্তু ট্রফি নিয়েই তোকে বাড়ি ফিরতে হবে। আমি বললাম, টেনশন কিসের মা, আমি তো দৌড়ে বাতাসের মতো উড়ি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছুবে না আমাকে, আমাকে ছুবে না। কিন্তু কিন্তু আজ আমার দৌড়টা ছিল অন্যরকম। জয়ের জন্য নয়, ভয়ের জন্য। বাড়ি ফিরে আয়নার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এটা আমি। এই মুখটা এত অপরিচিত লাগছে কেন? আমি তো কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। তবু মনে হচ্ছিল পুরো দোষটাই আমার। জি মা, ডাকছো? কিছু না মা, কিছু না। কারণ সমাজ মেয়েদের কান্নাকেও সন্দেহ করে। প্রতিদিন এত ভয়, এত লজ্জা, এত অপমান। কিন্তু একদিন আমি ভাবলাম, না, আমি তো ভিকটিম নই, আমি মানুষ। ওরা যদি প্রতিদিন এত সাহস করে আমাকে অপমান করতে পারে, তাহলে আমিও সাহস করে ওদের সত্যটা তুলে ধরতে পারি। হ্যাঁ, আমি পারবো। তাই আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কিন্তু নতুন রূপে। মালিহা, এবার তোমার দ্বিতীয় পারফরমেন্স দেখাও আমাদের। ঈশ্বর মানুষের দেহ তৈরি করেন, তারপর তার মধ্যে আত্মা দিয়ে প্রাণ সঞ্চার করেন। এভাবে বেশ ভালোই চলছিল।
হঠাৎ ঈশ্বর একদিন মানুষ সৃষ্টি করতে গিয়ে দেখলেন দেহের চেয়ে কয়েকটা আত্মা কম। তখন তিনি যমরাজকে আদেশ দিলেন, যমরাজ, যমরাজ, যাও পৃথিবী থেকে কয়েকটা মানুষের আত্মা নিয়ে এসো। জি প্রভু। যমরাজ পৃথিবীতে এলেন। যমরাজ দেখলেন এক যুবক মাঠে কাজ করছে। যমরাজ তখন সেই যুবকের কাছে গিয়ে বললেন, ও হে যুবক, তোমার আত্মা আমার প্রয়োজন। আমি তোমাকে দেহ ত্যাগ করার অনুরোধ করছি। তুমি স্বেচ্ছায় তোমার আত্মা আমাকে সমর্পণ করো। এই মিয়া, কি কনে? আমার আত্মা আমি আপনারে সমর্পণ করুম মানে কি? না মানে আসলে তুমি যদি ঈশ্বরের জন্য নিজের দেহ ত্যাগ করো তাহলে ঈশ্বর নিশ্চয়ই তোমাকে স্বর্গবাসী করবে। একে তো যুবক মানুষ, বয়স কম, রক্ত গরম, তার উপরে অকালে মরার কথা শুনে সে যুবক একটা খাড়া লাঠি নিয়ে এসে, এই এই মিয়া, ইয়ার কি করেন তাই না? হ্যাঁ, তুমি যমরাজ, ঈশ্বর তোমারে পাঠাইছে, চাপা মানুষের আর জায়গা পাও না। তাই এতই যদি তোমার স্বর্গে যাওয়ার শখ থাকে তাহলে নিজের দেহ ত্যাগ করে তোমার আত্মা সমর্পণ করো না কেন? হ্যাঁ, এই দাঁড়াও, কোথায় বেড়াচ্ছ? দাঁড়াও। যমরাজ তখন ভয়ে সেখান থেকে ছুটে পালালেন। ছুটতে 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 এক গ্রাম থেকে আরেক গ্রামে এসে হাজির। সেই গ্রামে এসে যমরাজ দেখলেন গাছতলায় বসে আছে একটা বুড়ো। আচ্ছা, এই লোকটার তো অনেক বয়স, আর কদিনই বা বাঁচবে, গায়েও তেমন জোর নেই। একেই বরং প্রস্তাবটা দেয়া যাক। এই যে দাদু, কি অবস্থা আপনার বলুন তো? কি আর অবস্থা বাপু, শরীরটা বড় ক্লান্ত, তাই এই গাছতলায় একটু বিশ্রাম নিচ্ছিলাম। তা বাপু, তোমাকে তো ঠিক চিনলাম না। না চিনারই কথা, কারণ দাদু আমি থাকি এই সেই জামপুরিতে। দাদু, আমি এসেছি আপনার প্রাণ হরণ করতে। যমরাজের কপাল এবারও খারাপ ছিল, কারণ সেই ঘাটে মরা বুড়ো যমরাজের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। কে? এত বড় কথা আমাকে বলিস কেন মরতে? এই কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই যে দেখ দেখ, আমাকে কি বলে, কত বড় সাহস, আমাকে বলে কিনা মরতে, আবার আমাকে স্বর্গে যাওয়ার লোভ দেখায়। মার বেটাকে, মার বেটাকে, মার মার। আর সেখান থেকে কোনো রকমে তার জীবন নিয়ে পালালেন। যমরাজ বুঝতে পারলেন মনুষ্য প্রাণ নিজেকে বড়ই ভালোবাসে, তারা এত সহজে মরতে চায় না। সন্ধে হয়ে গেল, এদিকে আমার তো আত্মারও দরকার। আমি এখন কি করি? একটা আত্মাও আমি জোগাড় করতে পারিনি। চিন্তায় পড়ে গেলাম বড্ড। এই তো বিশাল একটা বন আমার চোখের সামনে।
হ্যাঁ, আচ্ছা, বনে তো জন্তু জানোয়ারের অন্ত নেই, এখান থেকে কয়েকটাকে মেরে এদের আত্মা নিয়ে যাই না কেন? এই তো এই তো। অতঃপর যমরাজ পশুর আত্মা নিয়ে স্বর্গে ফিরে এলেন। ওদিকে ঈশ্বর তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যমরাজের জন্য। এ কি, তুমি এত দেরি করলে কেন? ঈশ্বর সে আত্মাগুলো যাচাই বাছাই না করে মানুষের দেহে দিয়ে তাদের প্রাণ সঞ্চার করলেন। আর তখন থেকেই মানুষের মধ্যে পশুর স্বভাব বিকটভাবে দেখা দিল। মালিহা, ইতিমধ্যে আমরা তোমার দুটো অভিনয় দেখে ফেলেছি। তোমার পরবর্তী প্রিপারেশন যেটা, সেটা তুমি শুরু করতে পারো। সাবধান, মুর্দা ফকির আসছে, সাবধান। বাতাসে লাশের গন্ধ, বাতাসে লাশের গন্ধ, বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই। তীব্র গন্ধ পাচ্ছেন না? আপনারা পাচ্ছেন না? তীব্র গন্ধ, তীব্র গন্ধ। এই লাশের গায়ে তো আগুনের গন্ধ, আগুনের গন্ধ, বারুদের গন্ধ, রাসায়নিক গন্ধ। এই লাশ, এই লাশ স্বাভাবিক না, এই লাশ স্বাভাবিক না। এই লাশ কবরে যাবে না। এরা মরেনি, এরা মুর্দা নয়, এরা মরেনি, এরা মরবে না। হে কি, তুমি তো পুরো বারবিকিউ হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো না, আমার এই পাশটা, আমার এই পাশটা বারবিকিউ হয়ে গেছে, আবার এই পাশটার না কিচ্ছু হয়নি। মজার বিষয় কি জানো, আমি স্কুলে ক্যান্টিনে গিয়ে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। হঠাৎ হঠাৎ একটা বিকট শব্দ, আর তারপর সবকিছু এলোমেলো হয়ে গেল। আমি নিজের দিকে তাকিয়ে দেখি আমার বাম দিকটা পুরো ফ্রাই হয়ে গেছে। আমি তখন সবার কাছে সাহায্য চাইলাম, আমাকে একটু পানি দিতে বললাম, আমাকে একটু হাসপাতালে নিয়ে যেতে বললাম, কিন্তু ওরা কেউ আমাকে সাহায্য করলো না। ওদের ফোনটা বের করে আমার ভিডিও করছিল, এইভাবে আমার ভিডিও করছিল। আমার না খুব কষ্ট হচ্ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি হচ্ছি রিয়া গোপ। হ্যাঁ, আমি আমার বাবা আর বন্ধুদের সাথে ছাদে খেলা করছিলাম, বাবার সাথে গাছে পানি দিচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছিল। আমার তো দেখে অনেক মজা লেগেছে, কিন্তু ওই হেলিকপ্টার থেকে কি যেন একটা ছুটে এলো আমার দিকে। আর তারপর আমার না কিছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই। মালিহা, তোমার বিভিন্ন ধরনের আজকে আমরা অভিনয় দেখছিলাম, এবং এর আগেও বৈচিত্র্যময় অভিনয় দেখেছি আমরা তোমার কাছ থেকে, কিন্তু আজকের পরিবেশনা, উপস্থাপন, তোমার সাজসজ্জা, পোশাক পরিচ্ছদ সব কিছুর মধ্যে একটা ভিন্নতা রাখার তুমি চেষ্টা করেছো। তোমার কেমন লাগছে আজকে এখানে পারফর্ম করে?
খুবই ভালো লাগছে আসলে। আমি এত দূর আসতে পেরেছি, আমি এটাতে অনেক খুশি। আর এত বড় বড় মানুষদের সামনে আমি আজকে অভিনয় করেছি, খুবই ভালো লাগছে। দেখি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কি বলছেন। প্রথমে এই পাশ থেকে আসি, আমাদের সাথে রয়েছেন আশরাফ উদ্দিন উজ্জ্বল স্যার। মালিহা, জি তুমি তো রংপুর থেকে এসছো তাই না? জি। মানে রংপুরে যে তোমার নাট্যচর্চা, তোমার যে চিন্তা চেতনা এবং তোমাকে যেভাবে শিখিয়েছেন, জি কার কাছ থেকে শিখেছো অভিনয়? আমি মূলত ঢাকা শিশু একাডেমিতে ভর্তি আছি। সেখানকার টিচাররা আমাকে অনেক সহযোগিতা করেছেন। আর সেই সাথে রংপুরে আমার কিছু শিক্ষক আছেন, আব্দুল্লাহ আল মামুন স্যার আছেন, তো এরাই বিভিন্নভাবে সাহায্য করেছেন। সেই সাথে আমার মা আমাকে খুবই সাহায্য করেছেন। ভেরি গুড। এখন এই তুমি তো রংপুরেই থাকো নাকি ঢাকায় থাকো? না, আমি রংপুরেই থাকি। তাহলে পরে এখানে যে শিশু একাডেমিতে বললে যে তুমি জি এখানে? আমি ভর্তি আছি, আমি আসার চেষ্টা করি। ওকে, যাতায়াত করো আর জি কি। জি। আচ্ছা, ভেরি গুড। তো এই চেষ্টাটা তুমি অব্যাহত রাখবে। আশা করি ভবিষ্যতে তোমার কাছে আমরা একটা ভালো অভিনয় শিল্পী হিসাবে তোমাকে আমরা পাবো। মালিহার পরিবেশনা কেমন লাগলো এবারে জানতে চাইবো সম্মানিত বিচারক শাহেদ শরীফ খান স্যারের কাছে। মালিহা, তোমাকে অভিনন্দন। তুমি তোমার পরিশ্রম দিয়ে তুমি এই পর্যন্ত আসতে পেরেছো। আমি শুধু বলবো যে নাটক আসলে কল্পনার জন্ম দেয়, সত্য প্রকাশ করে, চেতনাকে জাগ্রত করে, আর ভাবনাকে একটু উস্কে দেয়। তোমার কাজগুলোর মধ্যে আমরা এগুলো খুঁজে পেয়েছি। বিষয় বৈচিত্র্য, তোমার মেকআপ, তোমার গেট আপ আমাকে বিমোহিত করেছে। ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে এবং তুমি পুরো স্ক্রিপ্টটা তোমার গ্রিপে ছিল। আমার প্রশ্ন একটা আছে, তো এই চমৎকার স্ক্রিপ্ট তিনটে করেছে কে? প্রথমটা আমাকে লিখে দিয়েছেন আরিফ খান। উনি আমাকে লিখে দিয়েছেন স্ক্রিপ্টটা, এবং আমি অনেক আগেই রংপুর থেকে ঢাকায় এসেছি, আমি আর ফিরে যেতে পারিনি, গ্রুমিং ছিল আমাদের, তো ঢাকাতেই আমি প্র্যাকটিস করেছি আর কি ওই স্ক্রিপ্টটা। নিজে নিজে করেছো নাকি? তো মা দেখিয়ে দিয়েছেন না? মায়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ। তোমার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং তুমি খুব ভালো একজন অভিনেত্রী হবে। এবারে আসতে চাই সম্মানিত বিচারক ডলি জহুর ম্যামের কাছে। মালিহা, মানে তোমার মধ্যে কোনো ভয় নেই বা কোনো নার্ভাসনেস নাই, সেটাই দরকার আমাদের অভিনয়ের জন্যে। হ্যাঁ, এত বড় একটা মঞ্চে তুমি দাঁড়িয়ে সবার সামনে যে তুমি স্বাভাবিকভাবে অভিনয় করছো, সেটা তুমি যাই করো না কেন করতে করছো, এই সাহসটুকু যতদিন থাকবে তোমার, ততদিনে তুমি অনেক দূর এগিয়ে যাবে। জানতে চাইবো অনুভূতির কথা আমাদের সম্মানিত বিচারক আল মনসুর স্যারের কাছ থেকে। তুমি কিসে পড়াশোনা করো? আমি নবম শ্রেণীতে পড়ছি। তোমার নবম শ্রেণীতে কি বিজ্ঞান, সাহিত্য এসব আলাদা করা আছে? জি। সায়েন্স, কমার্স? কিসে তুমি? কিসে? আমি সায়েন্সে। সায়েন্সে। তার জন্য তোমার জন্য এরপরে যখন তুমি সায়েন্সে পড়বে এবং আরও বড় হয়ে যখন পড়তে থাকবে, তখন তোমার জন্য খুব কষ্ট হবে এটাকে ধরে রাখতে, কিন্তু আমার বিশ্বাস তুমি এটা ধরে রাখতে পারবে। তার কারণ হচ্ছে ঢাকার শিশু একাডেমিতে তুমি শিখতে আসো রংপুর থেকে, এবং সেটা তুমি চেষ্টা করবে এবং সেটা চালিয়ে যাচ্ছ। তার মানে তোমার ভেতরে প্রচণ্ড ধৈর্য আছে, ইচ্ছা আছে, এই কাজের প্রতি তোমার ভালোবাসা আছে। দোয়া করি তুমি আরও অনেক বড় হও।